তারা সমুদ্রের একেবারে মাঝ বরাবর প্রায় 40 বছরের পুরনো একটি জং পড়া জাহাজ খুঁজে পায়। তবে আদৌ তারা সেই জাহাজের ইতিহাস সম্পর্কে কিছুই জানতো না। সেই জাহাজের কাছাকাছি গেলে নাকি মানুষ অদ্ভুতভাবে উধাও হয়ে যেত এবং প্রায় প্রায় সেই জাহাজে একটি ছোট্ট বাচ্চাকে দেখা যেত। তবে কেন, কি রহস্য লুকিয়ে আছে এই জাহাজে এবং কেন মানুষ অদ্ভুতভাবে উধাও হয়ে যায়, আসুন জানা যাক এই 40 বছরের পুরনো জং পড়া জাহাজের গোপন রহস্য। গল্প শুরু হয় 1962 সাল থেকে, যেখানে আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি বিশাল বড় জাহাজ দেখতে পাই, যার নাম হলো অ্যান্টনিও গ্রাজা। এই জাহাজে মোট 600 জন যাত্রী নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করেছিল। জাহাজে একটি পার্টি চলছিল, যেখানে একজন সুন্দরী গায়িকা গান গাইছিল এবং সবাই তার গান শুনে বেশ মজাতেই ড্যান্স করছিল। জাহাজের সকল যাত্রীরা এই সুন্দর মুহূর্তটিকে উপভোগ করছিল, কিন্তু তারা আদেও জানতো না যে আর কয়েক মিনিটের মধ্যেই তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা ভাবতেও গায়ে রক্ত হিম হয়ে যায়। সেই জাহাজে আমরা কেটি নামের একটি ছোট্ট বাচ্চাকেও দেখি। সে সবার থেকে আলাদা অন্য একটি জায়গায় গিয়ে খেলছিল, তাই জাহাজের ক্যাপ্টেন এসে তাকে নিয়ে গিয়ে তার সাথে ড্যান্স করায়। ঠিক তখনই আমরা এক রহস্যময় ব্যক্তিকে দেখি, যে জাহাজের ইঞ্জিন রুম থেকে একটি লিভার উপরের দিকে তুলে দেয়। সাথে সাথে একটি ধারালো তার টান টান হয়ে সব মানুষের শরীর বেদ করে চলে যায়। চারদিকটা একেবারেই নিস্তব্ধ হয়ে যায়। দেখতে দেখতেই সবার শরীর দুটো টুকরো হতে শুরু করে। এইরকম মর্মান্তিক দৃশ্য দেখলেও গায়ে রক্ত হিম হয়ে যায়। চারদিকে শুধু রক্ত। তবে সৌভাগ্যবশত কেটি নামের বাচ্চাটি বেঁচে যায়, কারণ তার হাইট কম ছিল, যার কারণে তার মাথার উপর দিয়ে তারটি চলে গেছিল। এভাবেই কেটে যায় প্রায় 40টা বছর। সমুদ্রের মাঝে কয়েকজন মানুষকে দেখানো হয়, তারা একটি টাগবোটের মাধ্যমে একটি বড় জাহাজকে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ সেই পুরনো জাহাজটি ডুবতে শুরু করে। এটি দেখে টিম লিডার মার্ফি তার টিমের একজন মেয়ে মরিনকে বলে, ওই জাহাজটিতে কি হয়েছে তাকে দেখতে হবে। তাকে সেই পুরনো জাহাজে পাঠিয়ে দেয়, যাতে মরিন সেই জাহাজটিকে যে তার দিয়ে বেঁধে নেওয়া হচ্ছিল সেটিকে কেটে দেয়, কারণ যদি সেই পুরনো জাহাজটি ডুবে যায় তবে তার সাথে তাদের টাগবোটটিও ডুবে যাবে, সবাই মারা যাবে। মরিন যখন সেই পুরনো জাহাজে যায় তখন জানতে পারে যে জাহাজের নিচের অংশ জং পড়ার কারণে ছোট্ট একটি ফাটল সৃষ্টি হয়েছে, যার জন্য জাহাজের জল দ্রুত ভর্তি হচ্ছে এবং আর হয়তো 5 মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যাবে। মরিন এই কথা মার্ফিকে জানায়। এটি শুনে মার্ফি মরিনকে বলে যে তার দিয়ে আমরা জাহাজটিকে টেনে নিয়ে যাচ্ছি, শুধু সেই তারটিকে তুমি কেটে দাও এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে টাগবোটে ফিরে আসো, কারণ এই জাহাজটিকে আমরা এখানেই ছেড়ে চলে যাব, এটি ডুবতে চলেছে। তখন টিমের আরো দুজন মরিনের কাছে যায় এবং তারাও মরিনকে বাইরে বেরিয়ে জাহাজটিকে ছেড়ে দিতে বলে। কিন্তু এই জাহাজটিকে খুঁজে বার করতে করতে তাদের 3 মাস সময় লেগেছিল, তাই মরিন এত সহজে এই জাহাজটিকে ছেড়ে যেতে রাজি ছিল না। জাহাজটিকে ঠিক করার জন্য সে নিচে জলে ঝাঁপ দেয়, যা দেখে উপরে বসে থাকা দুজনেই মরিনকে সাহায্য করার জন্য জলে ঝাঁপ দেয়। এই 3 জন কোনো মতে জাহাজটিকে ডুবে যাওয়ার আগেই তার ফাটলে ওয়েল্ডিং করে জাহাজটিকে ডোবার হাত থেকে বাঁচিয়ে নেয় এবং কোনো মতে সেটিকে কিনারায় নিয়ে আসে। এরপর জাহাজটিকে বাজারে বিক্রি করে প্রচুর টাকা লাভ করে। টিম লিডার মার্ফি এই টাকা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। তারা বাড়ি গিয়ে সবাই এক একটা ড্রিঙ্ক নিয়ে বেশ মজায় খেতে থাকে। এই সময় জ্যাক নামের একজন লোক তাদের উপর অনেকক্ষণ ধরেই নজর রাখছিল, তাদের সব কথাই শুনছিল। তারা যে সমুদ্রের নিচের গুপ্তধন এবং ঐতিহাসিক পুরনো জিনিসগুলোকে খুঁজে বার করে এবং সেগুলো মার্কেটে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে, সেটা সে বুঝতে পারে। তাই কিছুক্ষণ তাদের কথা শোনার পর জ্যাক নামে সেই লোকটি মার্ফির কাছে আসে এবং একটি জাহাজের কথা বলে, যার মধ্যে নাকি অনেক গুপ্তধন লুকিয়ে আছে। জ্যাক তার পরিচয় জানায়, সে আর্কটিক ওয়েদার ফ্লাইটের একজন পাইলট এবং কয়েকদিন আগেই তাদের ক্যামেরায় একটি জাহাজ ধরা পড়েছে। সে রিসার্চ করে জানতে পেরেছে এই জাহাজে নাকি অনেক সোনা আছে। জ্যাক আসলে সেই জাহাজের কথাই বলছিল, যে জাহাজ আজ থেকে 40 বছর আগে এক রহস্যময় লোক জাহাজের সকল মানুষকে হত্যা করে। মার্ফিও 40 বছর আগে হারিয়ে যাওয়া এই অ্যান্টনিও গ্রাজা নামের জাহাজটির কথা শুনছিল। তবে এখনো পর্যন্ত এই জাহাজটি অনেকেই খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই জাহাজটি খুঁজে পায়নি। সেটা নাকি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। জ্যাক মার্ফিকে বলে যে সে জানে জাহাজটি সমুদ্রের কোন জায়গায় আছে, আর যদি তারা এই জাহাজটি নিয়ে বাজারে বিক্রি করে তবে তারা রাতারাতি ধনী হয়ে যাবে, আর সৌভাগ্যবশত সেখানে আমরা সোনাও পেয়ে যেতে পারি। অনেক টাকার কথা শুনে কার না লোভ হয়, তাই টিমের সবাই এই মিশনের জন্য তৈরি হয়ে যায় এবং পরের দিনই তারা তাদের টাগবোট নিয়ে অ্যান্টনিও গ্রাজা নামের সেই জাহাজটির সন্ধানে বেরিয়ে পড়ে। আর এই কাজে জ্যাক তাদেরকে সাহায্য করে। বেশ কয়েকদিন সফরের পর তারা সমুদ্রের একটি খুবই নির্জন জায়গায় পৌঁছায়, যেখানে একজন টিম মেম্বার তাদের বোটের রাডারের আশেপাশে কোনো একটি জাহাজ
থাকার সংকেত পায়। তারা বুঝতে পারে যে 40 বছর আগে হারিয়ে যাওয়া জাহাজটি এখানেই কোথাও আছে। তবে এই গভীর সমুদ্রের চারদিকে শুধু অন্ধকার, একটু ভালো আলো নেই। হঠাৎ কিছুটা এগিয়ে যেতেই তাদের সামনে একটি বিশাল জাহাজ চলে আসে, আর এটাই ছিল সেই জাহাজ অ্যান্টোনিও গ্রাজা, যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এবং যা গত 40 বছর ধরে সমুদ্রের কোথাও হারিয়ে গিয়েছিল। এই জাহাজটি দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ তাদের স্বপ্ন পূরণ হতে চলেছিল। এই জাহাজটি বিক্রি করে তারা মালামাল হয়ে যাবে, আর যদি তারা সোনাগুলি পেয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এবার লিডার মার্ফি দুজনকে টাগবোর্ডে থাকতে বলে এবং নিজে কয়েকজন সঙ্গীদের সাথে সেই পুরনো জাহাজটি পরীক্ষা করার জন্য ভিতরে চলে যায়। জাহাজটি ভিতর থেকে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং অদ্ভুত গা ছমছমে অনুভব হচ্ছিল প্রত্যেকের। পুরো জাহাজে খুবই অদ্ভুত আওয়াজও শোনা যাচ্ছিল, যা সত্যিই ভয়ের ছিল। তবে জাহাজের গুপ্তধন এবং জাহাজটি বিক্রি করে যে টাকা তারা পাবে, সেই কথাটি তাদের প্রত্যেকের মাথায় ঘুরছিল। মার্ফি তার সঙ্গীদের নিয়ে এগিয়ে যেতে বলে। তারা একটি আওয়াজকে অনুসরণ করতে করতে একটি বড় ঘড়ির কাছে পৌঁছায়। অবাক করার বিষয়, তারা দেখে যে সেই ঘড়ির কাঁটাটা এখনো নড়ছে, কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর ঘড়িটির কাঁটা থেমে যায়। এটি দেখে তাদের কিছু অদ্ভুত লাগে, তবে তারা খুব একটা গুরুত্ব না দিয়ে জাহাজটিকে আরো পরীক্ষা করার জন্য এগিয়ে যায়। ভিতরে জাহাজটি পুরোপুরি ভেঙে চুরে গিয়েছিল, সবকিছু ভাঙ্গা ছিল এবং জাহাজের লোহায় জং পর্যন্ত পড়ে গিয়েছিল। হঠাৎই যাওয়ার সময় নিচের ফ্লোর ভেঙে তাদের একজন সাথী নিচে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মরিন তাকে ধরে ফেলে। আর যখন মরিন তাকে উপরে টানছিল, ঠিক তখনই সে নিচে সিঁড়িতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মেয়েটি ছিল সেই বাচ্চা মেয়েটি যে 40 বছর আগে অর্থাৎ 1962 সালে জাহাজে একা বেঁচে গিয়েছিল। সৌভাগ্যবশত সেদিন তার মাথার উপর দিয়ে তারটি চলে গেছিল, কিন্তু অবাক করার বিষয় 40 বছর পরেও তার বয়স ততটাই ছিল। তবে কি এই মেয়েটি জীবন্ত, নাকি এই মেয়েটির আত্মা ছিল ওটি? মরিন যখন মেয়েটিকে আবার দেখে, তখন মেয়েটি হঠাৎ কোথাও গায়েব হয়ে যায়। এর মানে এই মেয়েটির আত্মাই এই জাহাজে ঘোরাফেরা করছে। তবে মরিনের মনে হয় এটা হয়তো তার চোখের ভুল। তারা কোনো মতে তাকে উপরে টেনে তোলে। মরিনের এবার ভয় হতে শুরু করে, কিন্তু এই জাহাজটিকে এখনো পরীক্ষা করা বাকি ছিল। জাহাজটিকে আকারে বিশাল বড় ছিল, তাই তারা জাহাজটিকে আরো ভালোভাবে দেখতে শুরু করে। চলতে চলতে তারা জাহাজের মেন কেবিনে পৌঁছয়। অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে তারা একটি ডিজিটাল ঘড়ি খুঁজে পায়। এটি দেখে তারা আসলেই অবাক হয়, কারণ 40 বছর আগে এরকম ডিজিটাল ঘড়ি তো হতোই না। তবে তারা এটা পরিষ্কার বুঝতে পারে, তাদের আসার আগে এই জাহাজে অবশ্যই কেউ এসেছিল। কোন রকমে জাহাজটিকে দেখা দিলে সবাই তাদের টাগবোর্ডে ফিরে আসে এবং মার্ফি সিদ্ধান্ত নেয় যে পরের দিন তারা এই জাহাজটিকে টাগবোর্ড দিয়ে বেঁধে নিয়ে যাবে। তবে পরের দিন একটি সমস্যা হয়। পরদিন সকালে তারা জাহাজের নিচের ভাগ ভালোভাবে পর্যবেক্ষণ করে জানতে পারে জাহাজে কয়েকটি বেশ বড় ফাটল আছে, আর সেগুলো জং পড়ার কারণে হয়েছে, যার কারণে জাহাজটি ধীরে ধীরে জলে ডুবে যাচ্ছে। মার্ফি বলে যে এই অবস্থায় জাহাজটিকে টাগবোর্ড দিয়ে বেঁধে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ জাহাজে প্রচুর জল ভর্তি হয়ে গেছে। জলের কারণে জাহাজের ওজন অনেকটাই বেড়ে গেছে, তাই এই পুরনো জাহাজটিকে টাগবোর্ড দিয়ে বেঁধে নিয়ে যাওয়া বোকামি হবে। আর তাছাড়া আগের দিন তারা এই জাহাজে কোনো রকম কোনো গুপ্তধন পায়নি, হয়তো তাদের কাছে ভুল খবর আছে। তবে টিমের বাকি সদস্যরা সহমত ছিল না, বিশেষ করে জ্যাকের। সে জোর গলায় বলতে থাকে, আমি জানি এই জাহাজে গুপ্তধন আছে। জ্যাকের এই কথা শুনে তারা আরো একবার জাহাজটিকে ভালোভাবে সার্চ করতে চাইছিল। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা জাহাজের ফাটলটি ওয়েল্ডিং করে বন্ধ করবে এবং তারপর জাহাজের ভিতরে থাকা সমস্ত জল বের করে এটিকে টাগবোর্ড দিয়ে টেনে নিয়ে যাবে। পরিকল্পনাটি তাদের বেশ ঠিকই মনে হয়, যার ফলে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য সবাই যার যার কাজে লেগে যায়। কিছুজন জাহাজের ফাটলটিকে ঠিক করার কাজ শুরু করে দেয় এবং কিছুজন জাহাজের ভিতরে থাকা গুপ্তধন খুঁজতে থাকে। গুপ্তধন খোঁজার জন্য মরিন জাহাজের এদিক ওদিক ঘুরতে শুরু করে এবং যেতে যেতে সে একটি সুইমিং পুলের কাছে পৌঁছায়। সুইমিং পুলটি দেখে সে অবাক হয়, কারণ সুইমিং পুলটিতে প্রচুর গুলির চিহ্ন ছিল এবং সেখানে অনেক গুলির খাপও পড়েছিল। সুইমিং পুলটি দেখে উপরে উঠে আসার সময় হঠাৎ তখন মরিন সেই মেয়েটিকে দেখতে পায় এবং সে চমকে গিয়ে সরাসরি সুইমিং পুলে পড়ে তার মাথাটি সুইমিং পুলের মেঝেতে ধাক্কা লেগে রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখন ওই সুইমিং পুল রহস্যজনকভাবে তার রক্ত শুষে নেয়। মরিন যখন আবার উপরে তাকায়, মেয়েটি সেখানে নেই, অদৃশ্য হয়ে গেছে। তবে সেখানে জ্যাক দাঁড়িয়েছিল। জ্যাক মরিনকে সুইমিং পুল থেকে বেরোতে সাহায্য করে। বাইরে বেরিয়ে মরিন জ্যাককে বলে যে সে এইমাত্র একটি মেয়েকে দেখেছে, কিন্তু সে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। জ্যাক মরিনকে বলে যে এটা হয়তো তোমার মনের ভুল হতে পারে, এখানে তো কিছুই নেই, কিন্তু দুইবারই কি তার চোখের ভুল হতে পারে? তো যাই হোক, তারা দুইজনেই চলে যায় এবং তাদের এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে সুইমিং পুলটি পুরোপুরি রক্তে ভরে যায়। অন্যদিকে মার্ফি
এই জাহাজের ক্যাপ্টেনের রুমটি খুঁজে পায়। সে যখন রুমের ভিতরে যায় তখন রুমটি খুব খারাপ অবস্থায় ছিল। বেশ কিছুক্ষণ দেখার পরেও সে তেমন কিছু সেখানে খুঁজে পায় না। কিন্তু যখন মার্ফির নজর সামনের টেবিলের উপর পড়ে তখন সে দেখে টেবিলের উপর একটি মদের বোতল এবং গ্লাসে মদ ঢালা রয়েছে। এটা দেখে মনে হচ্ছিল যেন কেউ এইমাত্রই মদ খেয়ে চলে গেছে। মার্ফি কিছু না ভেবে গ্লাসটি তুলে খেতে শুরু করে। তখনই তার নজর সামনে লাগানো আয়নাতে পড়ে এবং আয়নাতে মার্ফি এই পুরনো জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। সে একেবারে চমকে ওঠে। তার হাত থেকে মদের গ্লাসটি পড়ে যায় এবং সে সেখানে আর না দাঁড়িয়ে ভয়ে বেরিয়ে সেখান থেকে চলে যায়। জাহাজে প্রায় সবার সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল। একজন টিম মেম্বার যার নাম মার্ক, সে জাহাজে কোনো লেডি সিঙ্গারের গানের আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজ ফলো করে জাহাজের গ্রাউন্ড এরিয়াতে পৌঁছায়, যেখানে একটি জ্বলন্ত সিগারেট ছিল এবং সিগারেটে লিপস্টিক লাগানো ছিল। এর মানে এখানে অবশ্যই কেউ আছে। ঠিক তখনই আমরা আসলে সেই 40 বছর আগের পুরনো লেডি সিঙ্গারকে দেখি, সেই সিঙ্গার যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তবে মার্ক তাকে দেখতে পায় না। অন্যদিকে মরিন এবং জ্যাক এগিয়ে যেতেই সামনের লন্ড্রি রুম থেকে বাইরে যাওয়ার একটি গেট যখনই খোলে তারা তখনই ভিতরে জমা হওয়া সব জল বেরিয়ে আসে, যার মধ্যে বহু লোকের মৃতদেহ ছিল। হঠাৎই অটোমেটিকলি উল্টো দিকের গেটটি বন্ধ হয়ে যায়। মার্ফি এবং জ্যাক ভয়ে সেখান থেকে অন্যদিকে পালায়। সেখান থেকে তারা বেরিয়ে একটু অন্য রুমে যায়। সেই রুমে জ্যাক একটি খুব লাক্সারি পুরনো গাড়ি দেখতে পায়। এটা বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যাবে, কিন্তু মার্ফির এখানে কিছু গোলমাল মনে হয়। তাই সে আর একটুও সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই অন্য একটি রুমে তারা কিছু একটা নড়াচড়া করতে দেখে। তারা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যেতেই যখন জিনিসটির উপর থেকে সরিয়ে দেয় তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা বিশ্বাস করতেই পারেনি তারা এমন কিছু জিনিস পাবে, কারণ সেখানে সোনায় ভরা একটি বাক্স পড়েছিল। এর মানে জ্যাকের কথাই সত্যি। এটা দেখে মরিন দ্রুত তার বাকি টিম মেম্বারদের এখানে ডেকে নেয় এবং যখন সবাই এখানে পৌঁছায় তখন জিনিসপত্রগুলি সরানোর পর তারা এই ধরনের 9টি বাক্স খুঁজে পায়। প্রতিটি বাক্সে 28টি সোনার প্লেট ছিল। সবার তো আর খুশির ঠিকানাই থাকে না, কারণ তারা সবাই রাতারাতি ধনী হয়ে গিয়েছিল। এত বড় গুপ্তদান খুঁজে পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই জাহাজটিকে এখানেই ছেড়ে দেবে এবং শুধু সোনা এখান থেকে নিয়ে যাবে, কারণ তারা যত পরিমাণে সোনা পেয়েছিল এই সোনা বিক্রি করলে তারা আজীবন বসে বসে খাবে। এরপর তারা সমস্ত সোনার বাক্সগুলি ওই জাহাজ থেকে তাদের টাগবোটে রেখে দেয়। এখন যেহেতু তারা গুপ্তদান পেয়েই গেছে তাই এখানে তাদের কোনো কাজ নেই। এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে তারা। টাগবোটটিকে চালানোর ক্যাপ্টেন বোটটি শুরু করার জন্য ইঞ্জিন রুমটি পরীক্ষা করে দেখতে শুরু করে। তবে সেই সময় আমরা দেখতে পাই যে বোটের একা সিলিন্ডার বাল্ব আপনা আপনি চালু হয়ে যায়, যার ফলে কিছুক্ষণের মধ্যে বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ে। অন্যদিকে মরিন আরো একবার সেই মেয়েটিকে দেখতে পায় যে তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছিল, যেন সে মরিনকে কিছু বলতে চাইছিল, কিন্তু তখনই কেউ তাকে ধরে নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এদিকে মার্ক ইঞ্জিন চালু করে দেয়। তখনই সিলিন্ডার থেকে বেরোনো গ্যাসের কারণে পুরো বোটে একটি খুব বড় বিস্ফোরণ হয়, যার ফলে টাগ বোর্ডের ক্যাপ্টেন দুর্ভাগ্যবশত আগুনে পুড়ে মারা যায়। পুরো টাগ বোটটি জলে ডুবে যায়। কোনো রকমের মার্ফিউ মার্ককে বাঁচিয়ে নেয়। এখন এরা সমুদ্রের মাঝে বরাবর একটি পুরনো জাহাজে আটকা পড়ে। বাইরের কারোর সাথে তারা যোগাযোগ করতে পারবে না, কারণ সম্পূর্ণ রেডিও সিস্টেমটি টাগ বোর্ডের সাথে জলের তলায় তলিয়ে গেছে। তাহলে কিভাবে তারা এখান থেকে বেঁচে ফিরবে, এই বিষয় নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় ছিল। মার্ক তার হবু স্ত্রীর ছবি দেখে দুঃখিত হয়ে পড়ে, কারণ মাত্র 2 সপ্তাহ পরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং এখন তার মনে হয় যে তারা আর কখনোই এই জাহাজ থেকে বেঁচে ফিরতে পারবে না। নানান রকম চিন্তায় সে ভেঙে পড়ে এবং সেখানে থাকা বহু বছরের পুরনো একটি মদ খেতে শুরু করে। অন্যদিকে মরিন একটি বিষয় নিয়ে চিন্তিত ছিল, কেন বারবার সে সেই মেয়েটিকে দেখছে, আসলে কি রহস্য লুকিয়ে আছে এই জাহাজে। এইসব প্রশ্ন তাকে আর স্থির রাখতে পারে না। এই কারণে মরিন সেই মেয়েটির সম্পর্কে জানার চেষ্টা শুরু করে দেয়। সে জাহাজের অনেক পুরনো নথিপত্রের মধ্যে যাত্রীদের সব নাম চেক করতে শুরু করে, যার থেকে সে জানতে পারে যে মেয়েটিকে সে দেখছে তার নাম কেটি। এরপর মডার্ন তার রুম খুঁজতে খুঁজতে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎই প্রত্যেকটা গেট অটোমেটিকলি খুলে যেতে থাকে এবং একটি ঘর থেকে কিছু একটা আওয়াজ হয়, যেন কেউ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তখনই সেখানে একটি রুমের গেট খুলে যায় এবং এটাই ছিল ওই ছোট্ট বাচ্চা মেয়েটির ঘর। চারদিকে ছোট ছোট পুতুল এবং অনেক বাচ্চার জামা কাপড় পরে আছে। দেখতে দেখতে যখন সে আলমারিটিকে খোলে ঠিক তখনই ভয়ে চমকে ওঠে। তার মধ্যে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সে যে এই রকম কিছু দেখবে কখনোই কল্পনা করতে পারেনি। কোনো মতে মরিন নিজেকে সামলায় এবং সেই কঙ্কালের গলায় ঝোলানো লকেটটিকে খুলে দেখে তার মধ্যে
মধ্যে সেই ছোট্ট মেয়েটির বাবা মায়ের ছবি ছিল। তখনই কেটির আত্মা পিছন দিক থেকে তাকে ডাকে। সে চমকে ওঠে। কেটি বলে সে যেন লকেটটিকে বন্ধ না করে। অনেক বছর পর সে তার বাবা মাকে দেখেছে। এসব দেখে মরিনের তখনও বিশ্বাস হচ্ছিল না যে সে একটি মৃত মেয়ের সাথে কথা বলছে। আর যখন সে লকেটটি কেটির হাতে তুলে দিতে যায় তখন লকেটটি কেটির হাতের উপর হয়ে পড়ে যায়। এবার মরিনের বিশ্বাস হয় যে এই মেয়েটি কোনো মানুষ নয় বরং একটি আত্মা। কেটি মরিনকে জানায় যে এই জাহাজে আরো অনেক লোকের আত্মা বন্দী আছে এবং সেই লোকটিকে না মারা পর্যন্ত এই আত্মাগুলো এখান থেকে মুক্তি পাবে না। যে লোকটিকে এই সকল আত্মাকে এখানে বন্দী করে রেখেছে। মরিন কেটিকে জিজ্ঞাসা করে সেই লোকটি কে যে তোমাদেরকে বন্দী করে রেখেছে। কেটি যেই মরিনকে সেই লোকটি সম্পর্কে বলতে যায় তখনই হঠাৎ ছাদের উপর কিছু অদ্ভুত জিনিস বের হতে শুরু করে যা পুরো ঘরে ছড়িয়ে যেতে থাকে। এটি দেখে কেটি ভয় পেয়ে যায় এবং সে মরিনকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ওই জাহাজ ছেড়ে পালিয়ে যাও, না হলে তোমরা সকলেই মারা যাবে। এরপর কেটি গায়েব হয়ে যায়। অন্যদিকে মার্ক পুরো বোতলের মদ খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে। হঠাৎই তার আশেপাশে পড়ে থাকা সমস্ত টেবিল এবং চেয়ার নড়তে শুরু করে। দেখতে দেখতে আশেপাশে সবকিছু ঠিক হয়ে যায় নতুনের মতো এবং 40 বছর আগে এই জাহাজ যে লোকেরা মারা গিয়েছিল তারা আবার মার্কের সামনে জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে দেখা যায়, যারা মার্ককে উদ্দেশ্য করে হাততালি দিতে শুরু করে। প্রথম দিকে মার্কের কাছেও ব্যাপারটা অদ্ভুত লাগে, কিন্তু তারপর সেভাবে এই সবকিছু হয়তো মদের জন্য হতে পারে, হয়তো সে ভুলভাল দেখছে। তবে পরের মুহূর্তে সেই লেডি সিঙ্গার মার্কের কাছে আসে এবং সে মার্কের সাথে ইন্টিমেট হতে শুরু করে। লেডি সিঙ্গারটি পুরোপুরি মার্ককে বশ করে তার পিছনে লাগিয়ে দেয়। মার্কও কিছু না ভেবে তার পিছনে যেতে থাকে। বোকা মার্ক বুঝতেই পারে না যে এই সিঙ্গার তাকে ফাঁদে ফেলেছে এবং এরা কেউ জীবন্ত নয়। সেই লেডি সিঙ্গার জাহাজের একেবারে কিনারায় দাঁড়িয়ে মার্ককে তার দিকে ডাকতে থাকে। সিঙ্গারকে পাওয়ার লোভে মার্ক তার দিকে এগিয়ে যেতে শরীরের ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে মারা যায়। অন্যদিকে মার্ফিকে দেখানো হয় যে এই জাহাজের ক্যাপ্টেনের রুমে বসেছিল। তখনই সে দেখে যে টেবিলের উপরে মদের বোতলটি আপনা আপনি সরতে শুরু করেছে। হঠাৎই তার সামনে জাহাজের ক্যাপ্টেনের আত্মা এসে যায়। এটি দেখে মরিন বেশ ঘাবড়ে যায়। তখন জাহাজের ওই ক্যাপ্টেন তাকে গ্লাসে মদ ঢেলে খেতে বলে। একই সাথে সে তাকে একটি ছবি দেখায়। ছবিটি ছিল একটি পুরনো জাহাজের। জাহাজটির নাম হলো লোরেলাই। ক্যাপ্টেন জানায় যে আজ থেকে বহু বছর আগে আমাদের কাছে সমুদ্রে ভেসে আসে একজন লোক। সে লোরেলাই জাহাজের যাত্রী ছিল এবং সে তার জাহাজের কথাই আমাদের বলেছিল। সে বলেছিল যে লোরেলাই জাহাজটি বিপদের মধ্যে আছে, সেটি ডুবতে শুরু করেছে, তবে সেই জাহাজে অনেক গুপ্তধন লুকিয়ে আছে। যখন আমরা লোরেলাই জাহাজটিকে উদ্ধার করি তখন আমরা সত্যিই সেই সমস্ত গুপ্তধন পেয়ে যাই। তবে সেই জাহাজে কেউ আর বেঁচে ছিল না, তারা সবাই মারা গেছিল একমাত্র ওই ব্যক্তিটি ছাড়া। এরপর ক্যাপ্টেন মার্ফিকে ওই ব্যক্তিটির ছবি দেখিয়ে বলে এই সেই লোক যে আমাদেরকে বলেছিল যে লোরেলাই জাহাজে গুপ্তধন আছে। মার্ফি সেই লোকটির ছবি দেখে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেই লোকটি আর কেউ নয় বরং জ্যাক ছিল এবং এই ছবিটি ছিল 40 বছরের পুরনো। 40 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও তার বয়সের কোনো পরিবর্তন হয়নি। ছবিতে তাকে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমন সে বর্তমানে দেখতে। তাহলে জ্যাক আসলে কে? সে তো মানুষ হতে পারে, আর মানুষ এত বছর জীবিত থাকতে পারে না। মার্ফি বুঝতে পারে যে জ্যাক কোনো মানুষ নয়, সে হয়তো কোনো শয়তান। এইসব জানতে পেরে মার্ফি দ্রুত তার টিমকে জাহাজ থেকে বের করে নিয়ে যেতে চায়। তাড়াতাড়ি সে তার সঙ্গীদের খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি আগুনে পোড়া মানুষের আত্মা তার সামনে চলে আসে। আর এটা হলো তাদের ডাক বোটের ওই ক্যাপ্টেন যে গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণে মারা গিয়েছিল। মার্ফি এবার বিশ্বাস করতে শুরু করে পুরো জাহাজটি অভিশপ্ত। এখানে একবার মানুষ আসলে আর বেরোতে পারে না। সে মার্ফির দিকে এগিয়ে আসতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য মার্ফি দৌড়াতে থাকে, কিন্তু তখনই তার সামনে মরিন চলে আসে। ওই আত্মা সাথে সাথে গায়েব হয়ে যায়, কিন্তু মার্ফি মরিনের চেহারায় ওই মরে যাওয়া ক্যাপ্টেনের মুখ দেখতে পায়। তাই মার্ফি তাকে আত্মা ভেবে নিজের প্রাণ বাঁচানোর জন্য তার উপর আক্রমণ করে। মরিন নিজেকে বাঁচানোর জন্য তার পায়ে আঘাত করে, তবে এতেও মার্ফি থামে না। সে আবারও মরিনের উপর আক্রমণ করার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই মরিনকে মারার আগে পিছন দিক থেকে জ্যাক এসে লোহার রড দিয়ে মার্ফির মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। তবে জ্যাক যে একজন শয়তান সেটা মার্ফি ছাড়া কেউই জানতো না। তার অশুভ কিছু উদ্দেশ্য ছিল, সেটা আমরা মুভি শেষে জানতে পারবো। জ্যাকও বুঝতে পেরেছিল যে মার্ফি তার সব সত্য জানতে পেরে গেছে, তাই সে মার্ফিকে তার পথ থেকে সরানোর জন্য সবাইকে তার বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে। সে বলে মার্ফির যদি জ্ঞান ফেরে তাহলে সে আবার আমাদের ক্ষতি করতে পারে, তাই তাকে আমাদের কোথাও আটকে রাখা উচিত। এ বলে এমন ভাবে সকলকে বোঝায় সে তার কথাই সবার ঠিক মনে হয়। তাই তারা মার্ফিকে একটি ট্যাঙ্কের মধ্যে বন্ধ করে রাখে। এবার যেভাবেই হোক এখান থেকে তাদেরকে বেঁচে ফিরতে হবে, কিন্তু বেরোনোর জন্য কোনো রাস্তা নেই। এর আগেই তাদের টাকবোটটি ডুবে গেছে। এবার তারা কি করবে? এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় এবং তারা সিদ্ধান্ত নেয় এই জাহাজটিকে তারা যেভাবেই হোক মেরামত করে এখান থেকে বেঁচে ফিরবে। আর এখন এটাই এখান থেকে বেঁচে ফেরার একমাত্র পথ। প্ল্যান অনুযায়ী জাহাজ
মেরামত করার কাজে লেগে যায় তারা। দ্রুত তারা জাহাজের যে জায়গাটি জল ভিতরে আসছিল সেই জং পড়া অংশটি ওয়েল্ডিং করে বন্ধ করে দেয় এবং পাম্পের সাহায্যে জাহাজের ভিতরে জমা সকল জল বাইরে বের করতে শুরু করে। মার্ফি তখন দেখে তাদের একজন সদস্য তো নিখোঁজ। মার্ক সে কোথায়? তাকে তো অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে না। তাই মার্ফি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই আবারও সেই বাচ্চা মেয়েটির আত্মা তার সামনে আসে। সে বলে, তুমি যাকে খুঁজছো সে মারা গেছে, সে আর বেঁচে নেই। এই বলে সে তাকে তার মৃতদেহটিকে দেখায়। মার্ক লেডি সিঙ্গারকে পাওয়ার আশায় উপর থেকে নিচে পড়ে মারা গেছে। কেটি তাকে বলে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে যখনই সে মরিনের কাঁধে হাত রাখে তখনই সে 1962 সালে সেই রাতে চলে যায় যেদিন এইসব ঘটনা ঘটেছিল। সেই রাতে জাহাজে উপস্থিত সমস্ত লোককে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই সবকিছু করেছিল একটি গ্রুপ যাদের উদ্দেশ্য ছিল এই জাহাজে থাকা সমস্ত সোনা চুরি করার। এই গ্রুপ খাবারে বিষ মিশিয়ে অনেককেই মেরে ফেলেছিল এবং কিছু লোককে ধারালো তার দিয়ে 2 টুকরো করে দেওয়া হয়েছিল। আর কিছু জনকে ওই সুইমিং পুলে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এদের এই বর্বরতা থেকে কেটিও বাঁচতে পারেনি। তারা কেটিকে তার রুমে নিয়ে গিয়ে আলমারির মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর এই সবকিছুর পিছনে ছিল সেই লেডি সিঙ্গার যে সোনা লুট করার জন্য এই পুরো পরিকল্পনাটি তৈরি করেছিল এবং তার লোকদের সাহায্যে সে জাহাজে উপস্থিত সমস্ত লোককে মেরে ফেলে যারা সকল সোনার মালিক হয়ে যাবে। জাহাজের অফিসারও লেডি সিঙ্গারের সাথে মিলেছিল। লেডি সিঙ্গারের ইশারায় সে তার নিজের সঙ্গীদেরকেও মেরে ফেলে, কিন্তু সে জানতো না আসল রহস্যটা কি। যে সে ঘুরে দাঁড়ায় লেডি সিঙ্গার তাকেও গুলি করে মেরে দেয়। ওই লেডি সিঙ্গার মনে করে যে এই সমস্ত সোনা এখন তারই, কারণ জাহাজে উপস্থিত সবাই মারা গেছে। কিন্তু তখনই একজন রহস্যময় মানুষকে দেখা যায় যে এই পুরো খেলার মাস্টার মাইন্ড ছিল। সে লোহার শিকল দিয়ে শেষমেশ লেডি সিঙ্গারটিকেও ঝুলিয়ে মেরে ফেলে। মরিনকে কেটি সবকিছুই দেখাচ্ছিল এবং তখনই সে সেই রহস্যময় ব্যক্তিটিকে দেখে, যাকে দেখে মরিন আশ্চর্য হয়ে যায়, কারণ সেই লোকটি আর কেউ নয় বরং জ্যাক, যে তাদের সোনার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে। আর এমনটাই সে 1962 সালে করেছিল। সবার মধ্যে সোনার লোভ তৈরি করে একে অপরকে দিয়ে হত্যা করিয়েছিল। একইভাবে তাদেরকেও এই জাহাজে আনা হয়েছে। এছাড়াও জাহাজটিতে বড় বড় ফুটো হয়ে যাওয়ার কারণে জাহাজটি ধীরে ধীরে জলে ডুবে যাচ্ছিল। তাই জাহাজটিকে ঠিক করার জন্য এমন কিছু লোকের দরকার ছিল যারা জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। তাই জ্যাক চালাকি করে তাদেরকে এখানে নিয়ে আসে। আর এখন জাহাজটি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। তাই জ্যাকের এখন এই লোকদের আর কোনো দরকারই ছিল না। তাই সে এখন সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। এইসব বুঝতে পেরে মরিনের মনে পড়ে যায় তারা জ্যাকের কথা শুনে মার্ফিকে ট্যাঙ্কে বন্ধ করে রেখেছে। মরিন দ্রুত তার জীবন বাঁচাতে তার কাছে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে ট্যাঙ্কে জল ভরে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে গিয়েছিল। সে তাকে বাঁচানোর জন্য ট্যাঙ্কের কাজ ভাঙার চেষ্টা করে, তবে ট্যাঙ্কের কাজ খুবই মজবুত হওয়ার কারণে সে পারে না। মার্ফি মারা যায়। মরিন আর একটুও দেরি না করে ডস নামের আরেক সাথীর কাছে ছুটে যায়। মার্ফি ডসকে জ্যাকের সব সত্যি কথা বলে দেয় এবং বলে যে জ্যাককে তুমি যেখানেই দেখতে পাবে তখনই তাকে গুলি করে মেরে ফেলবে। তখনই সে তাদের আরেক সাথী মুন্ডারকে দেখতে পায় না, কারণ সে পাম্প খারাপ হওয়ার কারণে জলের নিচে সেটিকে ঠিক করার জন্য গেছে। এটি শোনা মাত্রই মরিন দ্রুত ছুটে যায়, কারণ সে জানে এই সবকিছুই আসলে জ্যাকের চাল। এদিকে মরিন চলে যাওয়ার কিছুক্ষণ পরে জ্যাক ডসের সামনে আসে। মরিনের কথা মতো ডস জ্যাককে বলে, ওখানেই দাঁড়িয়ে থাকো, নিজের জায়গা থেকে একেবারেই নড়বে না, তোমার সকল সত্য আমরা জেনে গেছি। এটা শুনে জ্যাক বুঝতে পারে যে মরিন তাকে তার সব সত্যি কথা বলে দিয়েছে। তখন জ্যাক ডসকে কথার মাধ্যমে ভুলিয়ে টস দিয়ে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডস জ্যাকের চালাকি বুঝে ফেলে এবং সে সাথে সাথে জ্যাকের উপর গুলি চালায়, যার ফলে জ্যাক দূরে ছিটকে পড়ে। ডস মনে করে হয়তো সে মারা গেছে। এইভাবে সে সেখান থেকে চলে যায়। তবে আদৌ জ্যাক মরেনি, সে হলো শয়তান, তার মৃত্যু নেই। অন্যদিকে মরিন মুন্ডারকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছাতেই এক মর্মান্তিক দৃশ্য দেখে। ইঞ্জিন রুমের জল ভরে যাওয়ার কারণে সেই জল বার করার সময় হঠাৎই এমনিতেই ইঞ্জিন চালু হয়ে যায় এবং সেই ইঞ্জিনে ফেসে গিয়ে তার শরীরের অনেকগুলো টুকরো হয়ে যায়। তাদের টিমের সকল সদস্যরাই মারা গেছে, শুধুমাত্র ডস এবং মরিন ছাড়া। আর এই সবকিছু এই জাহাজের কারণেই হচ্ছে, সেটা মরিন বুঝতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এই জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এই ভেবে সে জাহাজের প্রতিটি কোণে বোমা ফিট করতে শুরু করে। ঠিক তখনই তার কাছে ডস আসে। ডস মরিনকে জানায় যে সে জ্যাককে মেরে ফেলেছে। এটি শুনে মরিন বলে যে জ্যাকের মৃত্যু হবে না, সে অমর, কারণ জ্যাক তো মানুষই নয়। আমাদের এই পুরো জাহাজটিকে ধ্বংস করতে হবে, যাতে জ্যাক আমাদের মতো অন্য কোনো মানুষকে এখানে এনে না ফাঁসাতে পারে এবং জ্যাক যত আত্মাকে এই জাহাজে বন্দি করে রেখেছে তারা সবাই মুক্ত হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, ডস এখানে রেগে মরিনকে বোঝাতে শুরু করে আমাদের জাহাজটিকে ধ্বংস করা উচিত নয়। আমরা জাহাজটিকে কেন ধ্বংস করব? এভাবে জাহাজে রাখা সমস্ত সোনা তো নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমরা সোনা না পেয়ে খালি হাতে ফিরে যাব। মরিন বলে এই সোনা আসলে জ্যাকের একটি চাল, আমরা এখান থেকে কখনোই এই সোনা নিয়ে যেতে পারবো না। তাই
আমাকে যেভাবে হোক এই জাহাজটিকে ধ্বংস করতেই হবে। ঠিক তখনই দেখা যায় এটা ডস নয়, বরং এটা হলো জ্যাক। জ্যাক বুঝতে পারে যে মার্ফি কোনোভাবে তার কথা শুনবে না, তাই জ্যাক তার আসল রূপে ফিরে আসে। এর মানে জ্যাক ডসকেও মেরে ফেলেছিল। জ্যাক তাকে বলে, যেভাবে তুমি সমুদ্রে ফেসে যাওয়া জাহাজগুলো কি জমা করো, ঠিক সেভাবেই আমি আত্মাদের জমা করি, তাদেরকে আমি গোলাম করে রাখি, আর এই সবকিছু আমি ডোমেনের জন্য করি। প্রথমে আমি মানুষই ছিলাম, তবে অনেক পাপ করার কারণে আমার মৃত্যুর পর ডেমনরা আমাকে এই কাজ দিয়েছে। আমার কাজ হলো মানুষকে দিয়ে পাপ কাজ করিয়ে তাদেরকে মেরে ফেলা এবং তাদের আত্মাকে সংগ্রহ করে ডেমনের কাছে পৌঁছে দেওয়া। আর এই কাজ আমি যেমন লরেলি নামের ওই জাহাজটির সাথে করেছি, ঠিক একইভাবে অন্টোনিও গ্রাজাতেও করেছি। আমি ডেমনদের হয়ে একজন সোল কালেক্টেড কাজ করে থাকি, আর এই জাহাজ ধ্বংস হয়ে গেলে আমার মিশন অসম্পূর্ণ থেকে যাবে। তাই তুমি এই জাহাজটিকে ধ্বংস করো না। এই বলে সে মরিনকেও একটি সুযোগ দেয় যে তুমি চলে যাও, আমি তোমাকে মারবো না, কিন্তু বিনিময়ে তোমাকে এই জাহাজটিকে ছেড়ে দিতে হবে। তবে মরিন তার কোনো কথা শুনতে রাজি ছিল না। তারপর জ্যাক একটি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে, সে নিচে পড়ে যায়। জ্যাক তাকে জলের নিচে দম বন্ধ করে মারতে চায়, কিন্তু সৌভাগ্যবশত কোনো মতে সে সেখান থেকে ছাড়া পায়। হাতের কাছে সে একটি তীর পেয়ে যায় এবং আর কোনো সময় নষ্ট না করে সে সেই তীর দিয়ে বোমের রিমোটের উপর নিশানা লাগায়, আর সাথে সাথে সে জলে ঝাঁপ দেয়, যার ফলে জাহাজে একটি খুব বড় বিস্ফোরণ হয়। জোরালো বিস্ফোরণের কারণে জাহাজে জল ভরতে শুরু করে, জাহাজ ডুবতে থাকে এবং মার্ফি জলের ভিতরে জাহাজের নিচে ফেসে যায়। কোনো রকমেই তার বাইরে বেরোনোর কোনো রাস্তা সে দেখতে পায় না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, কিন্তু তখনই সেখানে কেটির আত্মা আসে, যে মরিনের হাত ধরে তাকে জলের উপরে আটে আসার রাস্তা দেখায়। তখন মরিন দেখে যে জ্যাক যত আত্মাকে বন্দি করে রেখেছিল সেই সব আত্মা মুক্তি পেয়ে গেছে এবং তারা বন্দি মুক্তি হয়ে জান্নাতের দিকে যেতে শুরু করেছে। কোনো রকমে মরিন অনেকটা কষ্টে জলের উপরে উঠে আসে। আসলে এখানে যত আত্মাই বন্দি ছিল তারা সবাই জ্যাকের দাস ছিল, তবে শুধু কেটির আত্মা এবং জাহাজের ক্যাপ্টেন তার দাস হতে পারেনি, কারণ তারা খুবই পবিত্র এবং ভালো মানুষ ছিল, যার কারণে জ্যাক তাদের উপর বেশি নিয়ন্ত্রণ করতে পারেনি। এই কারণে কেটি এবং ক্যাপ্টেনের আত্মা বারবার তাদেরকে সাহায্য করতে পেরেছে। মরিন কোনো রকম একটি বাক্সের সাহায্যে সমুদ্রের উপরে ভাসতে থাকে। রাত কেটে সকাল হয়ে যায় এবং সৌভাগ্যবশত একটি জাহাজ তাকে ভাসতে দেখে উদ্ধার করে নেয়। যখন তাকে বন্দরে আনা হয় তখন সে তার অ্যাম্বুলেন্স থেকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে, যে জ্যাক এখনো জীবিত এবং সে জাহাজের যত সোনা ছিল সেই সোনা অন্য একটি জাহাজে নিয়ে যাচ্ছে, যাতে সে আবারও সেই সোনার লোভ দেখিয়ে মানুষকে মারতে পারে এবং তাদের আত্মাকে বন্দি করতে পারে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্টে প্রশ্ন করতে পারেন।